গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনের আরেকটি নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। কালকে ভিডিওতে দেখিয়েছি যে আমরা তাওয়াংয়ে ঢুকে গেছি। তো আজকে বেরোচ্ছি হচ্ছে বুমলা পাস আর মাদুরি লেক দেখার উদ্দেশ্যে। আর সঙ্গে আজকে সেরকম কিছু লাগেজ নিইনি, কেননা ব্যাগ সব আমাদের হোমস্টেতেই আছে। ছোট্ট একটা ব্যাগ নিয়ে কিছু দূর। এবার চলুন বেরোনো যাক। আমাদের এই হোমস্টেটা হচ্ছে অ্যাকচুয়ালি তাওয়াং থেকে 4 কিলোমিটার আগে, মানে একদম প্রপার তাওয়াং, ঠিক আছে। তাওয়াং থেকে 4 কিলোমিটার একটু সাইডে আছে। আমরা একটু নিরিবিলি জায়গা বেশি পছন্দ করি, তাই জন্য হোমস্টেটাও নিয়েছি একটু শহরের একটু বাইরে, যাতে আরেকটা লাভও হয়েছে আমাদের, রেটটাও একটু কম হয়েছে। আমরা এই যে হোমস্টেটাতে উঠেছি সেটা রেট হচ্ছে 1800 টাকা মাথা পিছু। তার মধ্যে আপনার শুধু ব্রেকফাস্ট রয়েছে, কিন্তু লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড না। আমরা যারা ওই সিকিমের দিকে বা দার্জিলিং বা তার আশেপাশে যে হোমস্টেগুলোতে যাই, সেগুলোতে কিন্তু সিস্টেম আলাদা। সেগুলোতে ধরুন মাথা পিছু 1500, 1800 বা 2000 যাই হোক না কেন, তার মধ্যে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, স্ন্যাক্সে কিছু পাকোড়া বা কোনো রকম ফ্রাই আর কি কিছু থাকে, তার সাথে চা বা কফি, আর রাতের ডিনারটা দিয়ে থাকে। কিন্তু এখানে একটু এক্সপেন্সিভ অরুণাচল। কিরকম এক্সপেন্সিভ সেটা আমি বলছি আপনাদেরকে পরে। তো যাই হোক, এই আবার শুরু হয়ে গেল রাস্তা আর কি। টোটালটা এরকমই রাস্তা আছে আপ টু বুমলা পাস পর্যন্ত। আর আরেকটা জিনিস অরুণাচলের যেটা আমি লক্ষ্য করছি, এখানে প্রচুর আর্মি ক্যাম্প, প্রচুর আর্মি ক্যাম্প। শুধু যখন আর্মির গাড়িগুলো যাচ্ছে, পরপর পরপর আর্মি গাড়িগুলোই যাচ্ছে। তো স্বাভাবিক, এটা একটা সেন্সিটিভ এরিয়া, একদম চায়নার বর্ডার, মানে সীমান্ত পাশে, তো এটাই তো হবেই। আর আমাদের সাথে অ্যাড হয়েছেন আরেকটা কাপল, তাদের বাড়ি অ্যাকচুয়ালি কলকাতা। তারাও আমাদের এই হোমস্টেতে যেখানে উঠেছি আমরা, ওখানে ওনারা স্টে করছেন। তো যা হোক, ওনাদের সঙ্গে আলাপ হলো। তো তারাও যাচ্ছে আর কি আজকে বুমলা পাস। তো আমাদের গ্রুপের সাথেই অ্যাড হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবং খুব ভালো, ওনার নাম হচ্ছে জয়দেব, ওনার নাম আর কি। তো আমাদের গ্রুপের সাথেই আছে, আমরা সব একসাথেই যাচ্ছি আজকে। তো শুনেছি বুমলা পাসে নাকি মারাত্মক ঠান্ডা, তাই জন্য প্রচণ্ড ঠান্ডার সাথে মোকাবিলা করার জন্য যা যা পোশাক দরকার সব কিছু অলরেডি পরেই নিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার আগের ব্লগটাতেও যে অন ক্যামেরা, মানে ক্যামেরার সামনে আমি কিছু বলছি না, শুধু ভয়েসটা দিচ্ছি পেছন থেকে। এর কিন্তু মেন কারণ হচ্ছে গলা আমার একেবারে বসে গেছে, একদম বসে গেছে গলা, কোনো আওয়াজই বেরোচ্ছে না। মানে এটা হয়েছে ওই বমডিলা থেকে, বমডিলা যেদিন ঢুকেছি রাত্রেবেলা, সেদিন থেকে। এর আগের ব্লগটা লক্ষ্য করে করলে দেখতে পাবেন যে ক্যামেরার সামনে কিন্তু আমি কিছু কথা বলছি না, মানে বলার মতো অবস্থাতেই নেই। এগুলো পরে আমি ভয়েসটা দিয়েছি। তো যাই হোক, এত তাড়াতাড়ি ঠিক খবরও নেই, এটা যত্ন নিতে হবে। আর এদিকে বাদিকে লেকটা, একটা ছোট্ট একটা লেক দেখতে পাচ্ছি, বেশ সুন্দর। এরকম লেক না এখানে অনেক আছে, মানে নাম না জানা লেক আর এরকম জায়গা দেখছি, সেখানে মন চাইছে একটু গিয়ে পাশে বসি আর কি। সব জায়গাতে আর বসা সম্ভব না, তবে এরকম একটা নির্জন লেকের ধারে বসবো ব্যাক করার সময়। বাংলা ভাষা কতক্ষণ টাইম লাগবে ঠিক জানি না। আচ্ছা, এর মধ্যে ঘটে গেছে একটা ঘটনা। সেই ঘটনা হচ্ছে, আমার বাইকে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে পিছনের চাকায় হাওয়া নেই, মানে কোনো রকম একটা চোরা লিক হয়েছে।
তো এই যে আর্মির যে ক্যাম্পগুলো আছে নিচে, সেই ক্যাম্পেই ওদেরকে বলে এখন আমি বাইকটা রাখলাম, আর আমি এখন চেপেছি সুগতর বাইকের পিছনে। ওখান থেকে বুমলা পাস আর 6 কিলোমিটার মতো ছিল। তো হঠাৎ করে ভাগ্যিস আমার নজরে পড়লো, আর অনেকক্ষণ ধরে বাইকটা মনে হচ্ছিল একটু যেন হেভি হেভি লাগছে। তো যাই হোক, তো ওনারাই বললো সবকিছু আর্মি ক্যাম্প থেকে যে ঠিকঠাক করে দিবে আর কি, ওনাদের কাছে কিট সবকিছু আছেই। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন, যারা যারা অরুণাচল আসছেন, মানে যে কোনো পরিস্থিতিতে, ঠিক আছে, আর্মির মতো হেল্পফুল কিন্তু এখানে কেউ না। ওনারা যেভাবে হেল্প করেন, মানে আপনারা কল্পনা করতে পারবেন। যে কোনো প্রবলেম, কারো ধরনের শরীরের অসুস্থতা ফিল করছেন, বা আরো কোনো গাড়িতে কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে, যে কোনো রকম হেল্পের জন্য আপনারা যান। আহা, বাঁদিকের লেকটা দেখেছেন? এটার পাশে তো আমি বসবই, কিছু করার নেই। ব্যাক করার সময় এটার পাশে আমাকে দাঁড়াতেই হবে। ওহ, কি নৈসর্গিক দৃশ্য। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম, যে যে কোনো রকম সমস্যা যদি হয়, আপনারা অতি সত্বর যোগাযোগ করেন আর্মিদের সাথে। তারা সব রকম ভাবে আপনাকে হেল্প করবে। আমি শুধু একবার বলেছি যে বাইকটা এখানে কি রাখবো, পেছন চাকাতে আমার কিন্তু হাওয়া নেই। তো সঙ্গে সঙ্গে বললেন যে কোনো অসুবিধা নেই, এখানে রেখে দিন, এবং আমাদের কাছে কিটও আছে, একটু সময় লাগবে, হয়তো আধা ঘন্টা 40 মিনিট মতো। তো আপনার বাইক আমি এখানে রিপেয়ার হয়ে যাবে। তো আমি আর সময় নষ্ট করলাম না, কেননা যদি ওখানে আধা ঘন্টা বা 40 মিনিট দাঁড়িয়ে যায়, তাহলে বুমলাটা ঢুকতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আবার বুমলা থেকে ব্যাক করে আবার যাব হচ্ছে মাধুরী লেক। তো ওই একটা জংশন মতো আছে, বুঝতে পারলেন তো? ওইখান থেকে একটা দিকে রাস্তা যাচ্ছে মাধুরী লেকের, আর আরেকটা দিকে রাস্তা যাচ্ছে বুমলার দিকে। তো ওই জংশন যেটা, সেখানেই আমি বাইকটা রেখে দিয়েছি। তো যাই হোক, সেটা আর ভিডিও করলাম না, কেননা বুঝতেই পারছেন একটু মুডটা একটু খারাপ হয়ে গেল হঠাৎ করে আমার বাইকের জন্য। তো এখান থেকে আর 6 কিলোমিটার মাত্র। তো যা কিছু করার নেই, রাস্তায় বেরোলে তো এগুলো ছোটখাটো সমস্যা ধরুন হতেই পারে, এগুলোকে মাথায় নিলে হবে না। যাক, এগুলো আপনাদেরকে এই জ্ঞানের বাণীগুলো আমি কিন্তু মানে মাথাটা ঠান্ডা হওয়ার পরে বলতে পারছি। তার আগে মুড খুবই অফ ছিল, তো কিছু করার নাই। আমরা অলরেডি বুমলা পাস পৌঁছে গেছি। এই হচ্ছে ভিউ। আসার সময় তো দেখতে পেলেনি, রাস্তার পাশে বরফ পড়ে আছে। ওয়েদার একটু যদি খারাপ হয়, এই যে বরফটা রাস্তার পাশে পড়ে আছে, সেটা রাস্তার মানে মাঝখানে চলে আসে, ওটা ঢেকে যায় বরফ। তো যাই হোক, একটু তো মন খারাপ লাগছিল যে পুরোটা বরফ পেলাম না আর কি। তবে এটাও ঠিক যে বরফ রাস্তায় থাকলে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক হয়। এই বিশেষ করে ব্ল্যাক আইস, ওটা খুবই বিপজ্জনক। আপনি বুঝতেও পারবেন না, নিমিষের মধ্যে গাড়ির চাকা স্কিড করে। তো যাই হোক, আশেপাশে প্রচুর বরফ আছে, পুরোটা রেঞ্জ ঢেকে আছে। সামনের পাহাড়টা দেখুন না, ওটাই চায়নার বর্ডার সামনে যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পার্কিং। এই যে বুমলা, আমরা দেখতে পাচ্ছেন আই লাভ বুমলা। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড। আমরা এখন যাব ভেতরে, এই কয়েকটা ছবি তুলে নিয়েছি আমরা বাইরেই আর কি। তো ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তাই জন্য ওটা আমি শ্যুট করতে পারলাম না। তো যাই হোক, এখানে অনেকক্ষণ সময় কাটালাম, খুব ভালো লাগলো ভেতরটা। একদম চায়নার বর্ডারটা দেখা যাচ্ছে। চায়নার বর্ডার কি, ইনফ্যাক্ট চাইনিজ আর্মিগুলো প্রত্যেকে দাঁড়িয়ে আছে আর কি, একবারে পাশাপাশি। তো এখানকার তো প্রচুর ইতিহাস আছে। তো একজন আর্মি অফিসারই সেই ব্যাপারগুলোকে ব্রিফ করলো ভালোভাবে। ওনার কথাগুলো শুনে সত্যি মানে গাটা শিহরণ দিয়ে উঠল, যে মানে আমাদের দেশের আর্মিরা কি বলিদান দিয়েছে এখানে। যখন ইন্ডিয়া চায়না ওয়ার যখন হচ্ছিল, ওই চাইনিজ আর্মি নাকি বম ডিলা পর্যন্ত চলে গেছে। ভাবুন একবার,
দিয়ে তারপর ইন্ডিয়ান আর্মির তাড়া খেয়ে তারা আবার ওখান থেকে ব্যাক করে। তো তাদের মুখে বর্ণনাগুলো শুনে না পুরো গায়ে একবারে কাটা কাটা দিয়ে উঠছিল, মানে ফিল করছিলাম যে কি ঘটনা এখানে ঘটে গেছে, মানে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। তো যাই হোক, তো একটা মানে খুবই ভালো একটা অনুভূতি নিয়ে ফিরছি এখান থেকে। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন হালকা ফুলকা এখানে বরফ কিন্তু পড়েই রয়েছে, বাঁদিকে সাদা হয়ে রয়েছে। পুরোটা বরফ পেলাম না, এই যে বাঁদিকে পুরোটা কিন্তু বরফ আছে। তো যাই হোক, এবারে এই লেকটার ধারে আমি দাঁড়াবো, কিছু করার নেই। যাওয়ার সময় দেখে রেখেছিলাম আমি, সুগা থেকে বললামও যে 5 মিনিট সময় নষ্ট হলে হোক, একটু দাঁড়া এখানে। তো সামনে ওটা যাচ্ছে হচ্ছে ওই জয়দেবের বাইক, উনি আর ওনার ওয়াইফ আছে সামনে। হ্যাঁ, আরেকটা যেটা কথা আপনাদেরকে বলা হয়নি, ওই ভেতরে কিন্তু আর্মি ক্যান্টিনে চা, কফি, নুডলস কিন্তু সবই পাওয়া যায়, এবং কিন্তু প্রাইসও খুব রিজনেবল। ওই কফি ধরুন 40 টাকা, চা 30 টাকা, নুডলস 60 টাকা, ঠিক আছে। তো এখানে অবশ্যই এসে কিছু খেয়ে নেবেন, কেননা আশেপাশে কিন্তু কোনো হোটেল বা কিছু নেই এখানে। তো তাই জন্য আমরাও হালকা করে কিছু খেয়ে নিলাম। আর ঠান্ডা তো বাদই দেন, ওই সেলা পাসের মতো ঠান্ডা। এই যে লেকটা যেটা উপর থেকে দেখতে পাচ্ছিলাম না, এই হচ্ছে সেই লেক। এটা কেউ বলবে বলুন তো, এটা একটা মনে হচ্ছে না যে স্বর্গের মধ্যে রয়েছি। ওর দেখুন, কিন্তু লেকটার নাম কিন্তু জানি না। এবং রাস্তায় এরকম ছোট বড় কিন্তু অনেকগুলো লেকই আমরা পাশ কাটিয়ে এলাম। তো এটার উপর আমার চোখ ছিলই, সৌগতকে বলেছিলাম যে এটার পাশে কিন্তু বসবো। তো যাই হোক, আমি আবার বাইক আমার পেয়ে গেছি হাতে, ওনারা রিপেয়ার করে রেখেছিল। আমার কাছে একটা টাকাও নিল না। ভাবুন মানে কি রকম, কি লেভেলের হেল্পফুল হন ওনারা। এবং শুধু আমার বলে না, আমার একজনের বাইকারের সাথে কথা হচ্ছিল, তার ছিল রয়্যাল এনফিল্ড, তার গাড়ি কোনোভাবে ব্রেকডাউন হয়ে গেছিল। তো এখানে ওনাদের কাছে সারাই করার মতো ব্যবস্থা ছিল না। তো ওই বাইকটাকে আর্মি ট্রাকে করে উঠিয়ে তাওয়াং পর্যন্ত নিয়ে গেছে। আপনি ভাবেন, মানে সত্যি মানে এরাই ভগবান, মানে নিজের সর্বস্ব দিয়ে যে রক্ষা করছে দেশকে, আর তারপর টুরিস্টদের সাথে মানে কিরকম ব্যবহার করছে একবার ভাব, কতটা হেল্পফুল ওনারা। তো যাই হোক, আমরা আবার চলেছি মাদুই লেকের উদ্দেশ্যে। নিজের বাইকটা পেয়ে আবার খুব ভালো লাগছে। মন খুব খারাপ হয়ে গেছিল যে বুমলা পর্যন্ত আমি একে নিয়ে যেতে পারলাম না। তো যাই হোক, কপালে যেটা থাকার কিন্তু মানে যেটা থাকে সেটা হয়, এখানে কিছু করার নাই। তো ভাগ্য ভালো বড়সড় কিছু হয়নি, ছোট একটা লিক হয়েছিল। তো যাই হোক, এবার মাদুই লেক নাম কিন্তু শুনেছি। এই মাদুই লেকে নাকি পয়লা সিনেমার শুটিং হয়, তারপর থেকে এখানকার নাম হচ্ছে মাদুই। এই হচ্ছে পার্কিং। সোহমরা আগেই চলে এসছে, এখন দেরি হচ্ছিল একটু, তো আমি আর সৌগতে দাঁড়িয়েছিলাম। এই হচ্ছে এন্ট্রান্সটা, জাস্ট দেখে মানে কি শান্তি আর ভিউ এখানে মানে আছে। অদ্ভুত সৌন্দর্য এখানে। ওয়াও, অসাধারণ। ওই পাশে একটা বোধহয় ক্যান্টিন রয়েছে। এটা মনে হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে কোথাও আছি। পুরোপুরি ইউরোপ লাগছে তো একবারে। এখানে না আসলে তো সব মিস করে দিতাম।
মানে ওখানে যেহেতু আমাদের দেরি হয়ে গেছিল তো বাইকটা পেতে, তো তখন একটু মুডটা খারাপই লাগছিল যে এখানে আসবো কি আসবো না ভাবছিলাম আর কি। সুগত বললো যে এসছি যখন হয়তো টাইমটা কম স্পেন্ড করব। ওয়াও, বিউটিফুল। অসাধারণ দৃশ্য একটা। এর পাশেও কিন্তু ক্যান্টিন রয়েছে, ওখানে কফি বা দুপুরের লাঞ্চ সবকিছু পেয়ে যাবেন। পরোটা ফরোটা সবকিছু রয়েছে, পরোটা আছে, ছোলা বাটুরে আছে। তো যাই হোক, আমি খাওয়ার কথা আর মাথায় আনছি না। বোমলাতে একটু ম্যাগি খেয়েছিলাম, তাও যদি ওটা হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা মতো। কিন্তু এখানকার ভিউ দেখে আমি থমকে দাঁড়িয়েছি, আর কোথাও নড়তে ইচ্ছা করছে না। মনে হচ্ছে আমি এই জায়গাটাতে চুপ করে বসে থাকি। বেশ কিছু ভিডিও তুলে নিলাম এখানে, আমার অ্যাকশন ক্যামেরা এবং আমার মোবাইল দিয়ে, দুটো ইউজ করেছে। যারা শর্ট ভিডিও বানাতে পছন্দ করেন, রিল বা শর্ট ভিডিও আর কি, তাদের জন্য এটা আদর্শ জায়গা। মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি নেন না কেন, সেটাই পারফেক্ট শট হয়ে যাবে। এই যে ছোট্ট মতো একটা ব্রিজ মতো করা আছে, ওয়ে টু হেভেন, মানে এরকম ফিল আসছে আমার। শর্ট ভিডিও বানানোর একটা আদর্শ জায়গা। যদি আমি কিছু রিল বানিয়েছি এখানে নিজের। ওয়াও, মনে হচ্ছে এখানেই আমাকে আগে আসতে হতো। খুব বেশিক্ষণ টাইম স্পেন্ড করা যাবে না, কারণ আর্মিরা বলে দিয়েছে এখানে মোটামুটি 3:30 4টার মধ্যে বেরোতে হবে, আবার তাওয়াং ব্যাক করতে হবে। অসাধারণ ভিউ। ওখান থেকে ছোলা ভাটুরা খেলাম, ছোলা ভাটুরা আবার 1 কাপ পুরো কফি খেয়ে এবার রওনা দিলাম, তার কারণ দেরি হয়ে যাবে, সন্ধ্যা পড়ে গেলে, এবং রাস্তাটা যথেষ্ট খারাপ। আপনারা ক্যামেরায় হয়তো বুঝতে পারলেন কি পারলেন না জানি না, রাস্তা যথেষ্ট খারাপ। আর্মি থেকে বারে বারে বলছে যে সন্ধ্যা হওয়ার আগে তাওয়াং ব্যাক করুন। এই যে এখনকার দেরি করার ফল এবার হাতে নাতে এবার ভুগতে হচ্ছে। মানে কুয়াশাটা কিরকম লেভেলে বুঝতে পারছেন? মানে 100 মিটার কি 50 মিটার দূর দেখা যাচ্ছে না, এরকম ভয়ানক লেভেলের কুয়াশা। মানে পাহাড়ের যে সামনে বাঁকটা কিছু বোঝা যাচ্ছে না যে কোন দিকে ঘোরাবো গাড়ি। নেহাত আমার বাইকের লাইট সত্যি খুব ভালো, জবরদস্ত লাইট ডমিনারের, আর এক্সট্রা কোনো লাইটও আমার লাগানো নেই। পিছনে রয়েছে সুগতর বাইক, ওর বাইকের আলো একদম বাজে পারফরমেন্স। ও আমার পেছনে আছে এবং আমাকেও ফলো করছে। আস্তে 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 নামছি। এই জন্যই আর্মি অফিসাররা বারে বারে বলছে যে আপনারা কিন্তু দেরি করবেন না, তাড়াতাড়ি ব্যাক করুন এখান থেকে। এরকম কুয়াশার সম্মুখীন আমি কোনোদিনও হইনি পাহাড়ে এসে। ঠিকঠাক করে এখন হোমস্টেতে ব্যাক করলে হবে। একেবারে কিছুই দেখা যাচ্ছে না, জানেন তো। বাপ রে বাপ, যা তা অবস্থা তো। আপনারা যারা আসবেন ভুলেও কিন্তু লেট করবেন না, আর যাই হোক না। এখানে 5টা বাজতে না বাজতে তো সন্ধ্যা পড়েই যায়। কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। ওই যে বলে না, জীবনে সব রকম অভিজ্ঞতা থাকাটাও জরুরি।
এটা একটা নতুন একটা অভিজ্ঞতা হলো। কিচ্ছু বোঝা যাচ্ছে না ঠিক কোন দিকে যাব আর কোন দিকে যাব না। সোহমদের বাইক আমাদের আগে আছে। যাই হোক, সবাই ঠিকঠাক ভাবে পৌঁছে গেলে হয় হোমস্টেতে। ওই ব্যাপারটার উপর লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, এমন করে প্ল্যানিং করে বেরোতে হবে যাতে ফিরতে লেট না হয়ে যায়। যাই হোক, আজকের মতো এখানেই আমার ব্লগিং শেষ করছি। কালকে আমাদের কিছু কাজ নেই, কালকে শুধু রেস্ট করব, আর লোকাল যেগুলো আছে তাওয়াং মনস্ট্রি বা তাওয়াংয়ের সাইট সিন সেইগুলোই আর কি দেখবো। ঠিক আছে, ধন্যবাদ।